সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপনিং পয়েন্ট। আমরা ঠিক এই সময় হাজির হয়ে যাই হ্যাপনিং পয়েন্ট নিয়ে। থাকে একজন অতিথি এবং নতুন একটি বিষয়। আমাদের আজকের বিষয় সংসদে উত্তাপ এবং আমাদের আজকের আলোচক হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেল এবং পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানি, বাংলাদেশের জাতীয় সংসদ গণতন্ত্রের সর্বোচ্চ মঞ্চ। এই মঞ্চই থেকেই জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় এবং আশা আকাঙ্ক্ষার কথা জোরালোভাবে ওঠে। কিন্তু বাস্তবতা কি সেই আশা পূরণ করতে পারছে? এবং বিরোধী দলগুলো কেমন আচরণ করছে, কেমন তাদের প্রস্তাবনা, এবং তারা কি আসলে সংসদে তাদের যে কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা, এবং সরকারি যে পক্ষ তারা তাদের কার্যক্রম জনগণের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে পারছে কিনা, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আমাদের আগত অতিথির সাথে। জনাব হারুন জামিল, গত 2 মাসের সংসদের আলোচনা জনগণের মৌলিক যে চাহিদাগুলো আসলে নিয়ে আলোচনা হওয়ার কথা, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা, জনগণকে এতদিন পর যে সংসদ হচ্ছে, বিরোধী দল আছে, সরকারি পক্ষ আছে, সে আশা আকাঙ্ক্ষা আসলে পূরণ হচ্ছে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলীকেও ধন্যবাদ। আসলে আপনি যে বিষয়টা উত্থাপন করলেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমাদের সংসদীয় গণতন্ত্রের যাত্রা বাংলাদেশের স্বাধীনতার পরপরই অব্যবহত পরেই শুরু হয়, কিন্তু এই যাত্রাটা কখনোই খুবই নিরবিচ্ছিন্ন কিংবা সুখকর ছিল না। বর্তমানে যে ত্রয়োদশ পার্লামেন্ট বসছে, ত্রয়োদশ পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ জনগণের বিশাল একটা চাহিদা নিয়ে, জনগণের বিশাল একটা আকাঙ্ক্ষা এই সংসদের উপরে রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে এই সংসদটার আগে 24-এ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার তেমন প্রতিফলন ছিল না। বিশেষ করে একতরফা একটা নির্বাচনের মাধ্যমে এর আগের 3টা সরকার অনুষ্ঠিত হয়েছে, গঠিত হয়েছে। এবারকার এই সংসদটা একটা বিশেষ প্রেক্ষাপটে আসছে এবং 2/3 মেজরিটি নিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট এবং জামাত ইসলামের নেতৃত্বাধীন আর একটা জোট এবং অধিকাংশ নতুন সংসদের 86% সদস্যই কিন্তু একেবারে নতুন। 86% এটা কখনোই দেখেনি। দ্বিতীয় কথা হলো যে একটা ভিন্ন প্রেক্ষাপটে আপনার সংসদের কাছে মানুষের যে প্রত্যাশা, সংসদটা আসলে কি, সংসদ হলো আইনসভা। তো সংসদে আইনসভার কাজ হলো আইন প্রণয়ন করা এবং সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সরকার যেটা প্রয়োজন মনে করবে সেগুলো নিয়ে ডিবেট করা এবং সেই বিতর্কটার ভিতর দিয়ে একটা মৌলিক বিষয় সামনে নিয়ে এসে সরকার পরিচালনা করা। সরকার একটা পক্ষ থাকে, বিরোধী দল একটা পক্ষ থাকে। এখন এখানে সমস্যাটা হয়েছে যে এখানে অধিকাংশ সদস্যই নতুন। আর একটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে, সেটি সরকারের বয়স হবে আজ মাত্র 50 দিনে পা দিয়েছে এই সরকার। 50 দিনের ভিতরে সংসদে কতটুকু সংসদ প্রত্যাশা পূরণ করতে পারবে বা সংসদে কতটুকু হবে, এটা তো একটা বিরাট প্রশ্নের ব্যাপার। দ্বিতীয় কথা হলো সরকারের কাজ উপরে, যেমন সরকারের কাছে মানুষের যেমন প্রত্যাশার পারতটা অনেক হাই, তেমনি বৈশ্বিক প্রেক্ষাপটটা একটা খুব চ্যালেঞ্জিং একটা সময়ে সরকার গঠন হয়েছে। আপনি খুবই স্বাভাবিকভাবে লক্ষ্য করবেন যে গত রাতে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কিন্তু ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা মারাত্মক রকম বৈশ্বিক একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহের মারাত্মক একটা সংকটের ভিতর দিয়ে গেছে এবং সমস্ত জায়গায় একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো এই সরকার তো এর বাইরে না। অনেকগুলো সংকট যেগুলো বৈশ্বিক, সেগুলো সরকারের উপরে এমনি চলে আসছে। তো সেই সংসদের এবং বিগত সমস্যাগুলো ডিল করতে হচ্ছে। এখন এই সরকার একদম একটা নবীন একটা সরকার, বিরাট একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠন হয়েছে। আবার শুরু হয়েছে মাত্র কয়েকদিন, 30শে এপ্রিল পর্যন্ত এই সংসদ চলবে। এর ভিতরে সরকারের সামনে অনেকগুলো বড় কাজ রয়েছে। আগের সরকারের 133টা অধ্যাদেশ রয়েছে, যে অধ্যাদেশগুলো এই সংসদে কিন্তু আগামী 9 তারিখের ভিতরে পাশ করতে হবে। এটি আইনগতভাবে ম্যান্ডেটরি। তার ভিতরে
133টা অধ্যাদেশ পাশ করার ভিতরে তারা 20টা অধ্যাদেশকে আলাদা করে ফেলছে, 113টা পাশ করবে। তো একটা আইন পাশ করার ভিতরে যে প্রক্রিয়া, এটা যদি অর্থ বিল সংশ্লিষ্ট হয় তাহলে আবার আর্থিক সংশ্লিষ্ট থাকে, সেই বিলগুলো কিন্তু আবার প্রেসিডেন্টের রাষ্ট্রপতির অনুমোদন লাগে। তো এগুলো একটা আইনি প্রক্রিয়া, আমলাতান্ত্রিক একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছে। গতকাল পর্যন্ত সংসদে মাত্র 9টা বিল পাশ হয়েছে। 9 তারিখের ভিতরে তাদেরকে পাশ করতে হবে 120টা বিল, 113টা বিল 9 তারিখের ভিতরে পাশ করতে হবে। এই যে ভেটিং সিস্টেম, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সংসদ তো আসলে তার নিয়মতান্ত্রিক যে কাজ সেগুলো করেই শেষ করতে পারতেছে না। তো যেখানে তার নিয়মিত কাজগুলোর ভিতর দিয়ে রয়েছে, সেখানে খুব বড় কোনো ডিবেটের ভিতর দিয়ে মানে সংসদে যে হবে বা খুব উত্তাপ তৈরি হবে এরকম হয়নি। তারপরেও গত কয়েকদিন আমরা দেখছি বেশ কিছু বিষয় আসছে। যেহেতু আমি শুরুতেই বলছি যে এই সংসদের ভিতরে অধিকাংশ নবীন, ফলে আইন কানুন, সংসদীয় রীতি নীতি, প্রসিডিংস, তারপরে সাংবিধানিক নিয়ম, এগুলো তাদের জানতেও সময় লাগছে। যতটুকু আমি জেনেছি যে বিএনপি সংসদীয় দলের এর ভিতরে প্রায় 3-4টা সভা তারা করছে, করে সংসদ নেতা অধিকাংশ সদস্যদেরকেই বলছেন যে আপনারা রুলস অফ প্রসিডিওর এবং সংবিধান এগুলো নিয়মিত পড়েন এবং সংসদে শান্ত থেকে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। এবার একটা খুব মানে আশাবাদী হওয়ার মতো বিষয় হলো যে সংসদের সবগুলো কার্যক্রমেই প্রত্যেক দিনই কিন্তু আপনার সংসদ নেতা, প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন এবং উনি দেখছেন। এর বাইরে আমাদের অনেকগুলো সংসদীয় কমিটি গঠনের বিষয় আছে, মন্ত্রণালয় সংস্থা, এগুলো এখনও শেষ হয়নি। তারপরে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা আছে 22 ঘন্টা, এই আলোচনার জন্য নির্ধারিত রয়েছে। এরপরে আপনার কমিটি গঠনগুলো রয়েছে, এরপরে আপনার বিল পাস রয়েছে, আর দৈনন্দিন কার্যক্রমের ভিতরে প্রশ্নোত্তর, অন্য কাজগুলো তো সংসদে রয়েছে। তো এগুলো করতেই গতকাল এ সপ্তাহ থেকে সংসদ অলরেডি 2 বেলা করে বসছে, সকাল এবং বিকালে, এগুলো দ্রুত শেষ করার জন্যে। তো এখন সামনের দিনগুলো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে পরিস্থিতিটা কি দাঁড়ায়। এখানে আমাদের অভ্যন্তরীণ বিষয় যেমন আছে, আমাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অর্থনীতিতে গতি ফিরানো। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলাকে স্থিতিশীল রাখা। সরকারের বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক বিশ্বের সাথে নিজেদের সম্পর্কটাকে ডেভেলপ করা। তো এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। নতুন একটা সরকার, এবং এই সরকারটা মনে রাখতে হবে আপনার যে প্রায় 17 বছর পর বিএনপি কিন্তু পাওয়ারে আসছে। তো 17 বছর পর এর তো ধারাবাহিকতা ছিল না। একটা সরকারের যদি ধারাবাহিকতা থাকে সে অভিজ্ঞতা কাজে লাগে। মাঝখানে যে সরকার ছিল সম্পূর্ণ বৈরী তাদের, এদের যে নীতি আদর্শ ভাবনা চিন্তা তার সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সরকার ছিল, যাদের কাছে কোনো আইন কানুনের কোনো বালাই ছিল না, যেটা মুখে বলতো সেটাই আইন হয়ে যেত। এই সরকারের এই যে নীতি নির্ধারণের চেয়ে অনেক সময় দেখা যাচ্ছে প্রতিবাদ বক্তব্য। আসলে এক্ষেত্রে কি আপনি বলবেন যে সংসদে দেখতে পাচ্ছি একজন বক্তব্য দিচ্ছে, তার বিরুদ্ধে সে পাল্টা বক্তব্য দিচ্ছে, নিজেকে জাহির করার একটি বিষয়ে আসলে প্রকাশিত হচ্ছে, নীতি নির্ধারণ বা এই যে মৌলিক জনগণের চাহিদাগুলো প্রতিফলিত কি হচ্ছে, নাকি আসলে নিজেকে জাহির করার একটা বিষয় আসছে? এখানে দেখা যাবে সংসদে এটা খুব স্বাভাবিক বিষয়। আচ্ছা, সংসদে যে কোনো বিষয় যে কোনো সদস্য উত্থাপন করতে পারে, সে বিধিবিধান করতে পারে। কিন্তু এখানে বিষয়ের সংসদ তো এক সংসদীয় কার্যক্রম যখন চলে, এটা কিন্তু রাষ্ট্রের ব্যয়বহুল একটা পদ্ধতি। সংসদ যে বসে এটার অনেক ব্যয়বহুল, এবং পুরো রাষ্ট্রীয় মেকানিজম, পুরো সংসদীয় মেকানিজমটার সাথে সক্রিয় থাকে। সুতরাং সংসদের কার্যক্রমগুলো আপনার যাতে ইফেক্টিভ হয়, এগুলো যাতে আপনার ইকোনমি হয়, সে বিষয়টা অনেক বড় বিষয়। এখন অভিজ্ঞতার অভাবে দেখা যায় যে এলাকার কোনো একটা মানে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে অনেক সদস্য নোটিশ দিয়ে ফেলেন, এবং স্পিকারকে দেখা যাচ্ছে বারবার সংশোধন করা লাগতেছে। এগুলো দেখছি আমরা। আমার ধারণা, আমার ধারণা এগুলো আসলে অভিজ্ঞতার অভাব। এখন সংসদে যেরকম 2 দিন আগে দেখলাম এক বিরোধী দলের একজন সিনিয়র নেতা, উনি বারবার বলতেছেন যে আপনি মিথ্যা বলেছেন। সংসদীয় পরিভাষায় কিন্তু মিথ্যা শব্দ বলা যায় না।
সংসদীয় পরিভাষা আপনাকে বলতে হবে অসত্য। তো সংসদের কিছু নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, শব্দ আছে, ডেকোরাম আছে, সে বিষয়গুলো তাদেরকে শিখতে হবে বা তারা শিখলে জানবে। আমার ততটুকু মনে হয়েছে কয়েকদিন আমি সংসদে অধিবেশন দেখে যে আসলে কিছু প্রশিক্ষণেরও প্রয়োজন আছে। রাজনীতির ময়দানের ভাষা একরকম, সংসদের ভাষা আর এক রকম। এবং আপনার কথাতেও সেটা ফুটে আসছিল আসলে নবীন অনেকে। এই বিষয়গুলো না আরেকটু আলোচনা করবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ফিরে আসছি বিরতির পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব হারুন জামিল, বিরতির পর ফিরে আসলাম আপনার কাছে। আমরা সংসদের উত্তাপ নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন আসলে অনেকেই নবীন এবং আরেকটু সময় দেওয়া প্রয়োজন এই সরকারকেও। সেক্ষেত্রে আরেকটি বিষয়, সংসদে উপস্থিত থেকেও বিরোধী দল রাজপথে নামার একটি আলোচনা আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি কি আসলে রাজনৈতিক একটি কৌশল কিনা আপনি জানাবেন, এবং বিরোধী দল কি সংসদে যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা যথেষ্ট কিনা বর্তমানে, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এ কয়দিন সংসদ অধিবেশন যতটুকু দেখার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে সংসদের ভিতরে বিরোধী দলের ভূমিকা খারাপ না, মন্দ না, কিন্তু ধারাবাহিকতা কম। কখনো কখনো উত্তাপ ছড়াইছে, কখনো কখনো আপনার সরকারি দল কিংবা বিরোধী দল উভয় পক্ষই অ্যাক্টিভ হয়েছে, আবার বক্তব্যে খুব সাবলীলতা ছিল, আবার কখনো কখনো অন্য নোটিশ দিয়ে ধারাবাহিকতা কম ছিল। সুতরাং এটা মন্দ না। অনেক তরুণ সদস্যকেও দেখছি আমি যে সংসদে যথেষ্ট ভালো বক্তব্য রাখছেন এবং তারা ভালো করছেন। জি। আবার বয়স হয়তো হয়েছে কিন্তু সংসদে আসেননি, এ ধরনের লোকজনেরও ভূমিকা অনেক সময় আমি দেখেছি যে এটা আপনার এটা একটা খাপ ছাড়া মতো মনে হয়েছে। তো সংসদে বিরোধী দল যেটা বলছে, এটা আমার ধারণা এটা একটা রাজনৈতিক কৌশল। কারণ আপনি একটা সংসদ গঠিত হওয়ার পর সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে, সংসদে কিন্তু যে আপনার ওয়াকআউট কিংবা সংসদে বাদ প্রতিবাদ, এটা সংসদীয় রীতিনীতির ভিতরেই পড়ে। কিন্তু সংসদকে একেবারে ব্ল্যাক আউট করে দিয়ে রাজপথে চলে আসা, এর ট্র্যাডিশনও বাংলাদেশে আছে। এটা মন্দ দৃষ্টান্ত। এটা দেশের জন্যে, জাতির জন্যে, সংসদীয় গণতন্ত্রের জন্যে, আমাদের কারো জন্যই এটা মঙ্গলজনক না। বিরোধী দল যেটা বলছে, আমার ধারণা এটা ওনারা একটা রাজনৈতিক কৌশল এবং একটা চাপ প্রয়োগ করার জন্য এটা বলছে। সংসদে তো তারা নোটিশ দিয়েছে, কথা হয়েছে, তারা কথা বলার সুযোগ যতটুকু পাচ্ছেন তারা বলছেন বিভিন্ন। আসলে বিষয়টা কি, রাজনীতির যে মাঠের রাজনীতিটাকেই তো সংসদের দিকে নিয়ে যাওয়াটাই সংসদীয় রাজনীতির বা সংসদীয় গণতন্ত্রের মূল জিনিস। সংসদে সব কিছু আলোচনা হবে। এখন তারা বিশেষ করে একটু যদি যুক্ত করতে চাই, সংসদীয় যে কমিটিগুলো আছে তারা কি আসলে বাস্তবসম্মত যে প্রয়োগ বা বাস্তবসম্মত যে ফল দেওয়ার কথা সেটি কি দেওয়া যাচ্ছে কিনা বা দিচ্ছে কিনা? এখানে একটা বিষয় আছে, সংসদে মন্ত্রণালয় সংসদের কাছে সরকারও জবাবদিহি করতে বাধ্য। এই যে আমরা প্রত্যেক দিন দেখি সংসদে প্রশ্নোত্তরগুলো আসে, সংসদ সদস্যরাই কিন্তু সরকারি বিরোধী দল, প্রত্যেকে কিন্তু প্রশ্ন করতে পারে একজন মন্ত্রীকে যে এই মন্ত্রণালয় সম্পর্কে তো এটা আমি জানতে চাই। এটা কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি। সংসদকে তো এই কারণেই সমস্ত কাজের কেন্দ্রবিন্দু বলা হয়। এখন সংসদের শুধু তো এটা না, প্রত্যেকটা মন্ত্রণালয় সম্পর্কিত আলাদা আলাদা সংসদীয় কমিটি আছে, তার একজন চেয়ারম্যান হবেন, তার সদস্য হবেন, সরকারি বিরোধী দল সব নিয়ে, এবং সেগুলো মাঝে মাঝে ওই মন্ত্রণালয়ের সমস্ত কাজ তারা চাইতে পারেন। জবাবদিহিতার ভিতরে সংসদে এনে মন্ত্রী সহ কিন্তু ওই সমস্ত কমিটিতে তাদেরকে জবাবদিহি করতে হয়। তো এখনো সংসদীয় কমিটিগুলো তো গঠন হয়নি। আচ্ছা, হয়তো আমরা আশা করছি এই সংসদের চলতি অধিবেশনেই কমিটিগুলো গঠন হয়ে যাবে।
এখন সরকারের হাতে, আমি যে কথা শুনতে সরকারের হাতে তো আসলে সীমাহীন কাজ। প্রথমত কথা হলো যে অর্থনৈতিক একটা মন্দা স্থবিরতা আছে, আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের একটা মারাত্মক রকম চাপ এবং চ্যালেঞ্জের মধ্যে সরকার। এর আগের সরকারের, বিশেষ করে মানে ইন্টারিম গভর্নমেন্টের আগের সরকারের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে আবার তারা আগের সরকারের একটা ধারাবাহিকতা ছিল, তাদের একটা রীতিনীতি ছিল। রাজনীতির এখন যে কথাগুলো আমরা বলছি, এ কথাগুলো বলারও তো আসলে সঠিক সময় এবং সুযোগ ওই সময় ছিল না। এখন একটা সরকার যাত্রা শুরু করছে, চ্যালেঞ্জগুলো তারা ঠিক করার চেষ্টা করছে, কোনটা কোনটা চ্যালেঞ্জ আমরা ইতিমধ্যে দেখছি। আমি আগেই বললাম যে সংসদ নেতা কিন্তু প্রত্যেক দিনই সংসদ অধিবেশনে উপস্থিত থাকছেন, আবার উনি প্রত্যেক দিন সচিবালয়ে যে অফিস করছেন, ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উনি কম বসছেন। তারপরে সরকারের যথেষ্ট অ্যাক্টিভ দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা হলো যে উনি, তাদের তো ধরেন বিএনপি তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে আসছে, তাদেরকে একটা ইশতেহার দিয়েছে, তার তো ওই ইশতেহারের কথা তার মাথায় রাখতে হচ্ছে প্রতিটা মুহূর্তে। আমি শুরুতেই তো বললাম সরকারের বয়স আজ দিয়ে 50 দিন, তো 50 দিনের ভিতরে তাদের একটা বড় রাজনৈতিক অঙ্গীকার ছিল যে ফ্যামিলি কার্ড দিবে, তাদের বড় একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়া, বড় একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল খাল খনন পুনরায় শুরু করা। তো এগুলোতে তো সরকার দৃশ্যমান হচ্ছে, দেখছি আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে একটি প্রশ্ন এসেই যায়, আসলে এই যে প্রায় 2 মাস হতে যাচ্ছে, 50 দিনের মতো, এর মধ্যে সংসদীয় যে আচরণ এবং সংসদীয় যে অ্যাক্টিভিটি, তার উপরে ভিত্তি করে আপনার মতামত কি আসলে সামনে কোন দিকে যাচ্ছে আমাদের জাতীয় সংসদ, বা যেটা প্রত্যাশা করছে জনগণ তা কি পাবে কিনা? আমার বিশ্বাস এবং আমি যতটুকু দেখছি এটা ভালোর দিকে যাবে। সংসদীয় কার্যক্রম যত অ্যাক্টিভেট হবে, সক্রিয় হবে, সদস্যদের অংশগ্রহণ যত সক্রিয় থাকবে। আমরা তো শুধু সরকারি দল না, বিরোধী দলও কিন্তু প্রত্যেক দিনই অধিবেশনে উপস্থিত থাকছেন এবং তারা অধিবেশন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তারা কথা বলছেন, নোটিশ দিচ্ছেন, প্রশ্নোত্তর করছেন, সব কিছুতে অংশগ্রহণ করছেন। তো সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলেই তো আসলে সংসদ। তো আমরা আশা করছি যে সামনের দিনগুলো আরো ভালো হবে। এই ভালোর জায়গা থেকে একটি বিষয় আমরা দেখছি আসলে যে গণতন্ত্রের স্বার্থে আসলে সংসদ বনাম রাজপথ একটা ব্যাপার এসেই পড়ছে, যে আমরা সবাই সেই ক্ষেত্রে আসলে এটাকে আমাদের বর্তমান অর্থনীতি বা বিনিয়োগের জন্য কতটা প্রভাব ফেলতে পারে? দেখেন, আমাদের দেশে সমস্যা হলো কি, গণতন্ত্র কি, গণতন্ত্রের জন্য একটা জাতির কিন্তু মানসিক একটা প্রস্তুতি লাগে। গণতন্ত্র মানে কি আপনি যা খুশি তাই বলা? গণতন্ত্র মানে কি ইচ্ছাহীন স্বাধীনভাবে চলা? গণতন্ত্রের সাথে তো দায়িত্বশীলতার প্রশ্ন আসে। আপনি দায়িত্বশীল নাগরিকের আচরণ যদি আমরা না করি, তাহলে গণতন্ত্র অকার্যকর হয়ে যেতে বাধ্য। আপনি উন্নত বিশ্বে বলেন, ওয়েস্টার্ন দেশগুলোতে বলেন, পশ্চিমা দেশগুলোতে বলেন, তারা তাদের সরকার যে সিস্টেমটা দেয়, এই সিস্টেমটা মানুষ যেভাবে ফলো করে, আমাদের দেশে কি আমরা ওইভাবে ফলো করি? আমরা ফলো করি না। আমাদের আকাঙ্ক্ষাটা গণতান্ত্রিক, কিন্তু আমাদের বুঝের, আমাদের সমঝের যে জায়গাটা, আমাদের যে অনুভবের যে জায়গাটা, সেখানে পুরোপুরি গণতান্ত্রিক না। আমরা এখনো তো এই দেশে একটা দল জিতলে আর একটা দল হারলে এটা মানতে চাইনি। আমরা এখনো আমাদের প্রতিহিংসার রাজনীতি আছে। আমরা তো এখনো আমাদের নিজের মতটাকেই প্রাধান্য দিয়ে চলার মানসিকতা বিশ্বাস করি, বা এভাবে আমরা চলি। সেখানে গণতান্ত্রিক অগ্রযাত্রায় মানসিকতা যেমন ডেভেলপমেন্ট করা দরকার, তেমনি সরকারের দায়িত্বশীলতাটার প্রশ্ন আছে। আমরা অবশ্যই সংসদের কাছে আরো ভালো কিছু প্রত্যাশা করছি। আপনি যেমন বলছিলেন যে আসলে নবীন একটি এই সংসদ এবং অনেকেই নবীন, আমরা সামনে আরো ভালো কিছু দেখব এবং সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ সবাই মিলে দেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সেই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই ছিল কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।